দেশের পথে দেশের পথে হ্যাঁ দেশের পথে দেশের পথে দেশের পথের বন্ধুরা কেমন আছেন? আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের স্বাগতম। গত 2 পর্বের ধারাবাহিকতায় আমরা আজও আছি বাংলাদেশের বিভাগীয় শহর সিলেটে। সিলেট অনেক বড় জেলা, তাই এখনও দেখার বাকি রয়েছে অনেক। ইতিপূর্বে আপনারা হজরত শাহজালালের দরগা কমপ্লেক্স দেখেছেন। আজ নিয়ে এসেছি সুরমা নদীর সেই স্থানে যে পথ দিয়ে হজরত শাহজালাল সিলেট শহরে ঢুকেছিলেন। যতদূর জানা যায় হজরত শাহজালালের পুরো নাম ছিল শেখ শাহজালাল, তার নামেই এই ঘাটটির নাম হয় শেখ ঘাট। হযরত শাহজালাল রহমতুল্লাহ প্রথম যখন সিলেটে আসেন তখন এই নদীটা উনি পার হতে পারছিলেন না, কারণ পার করে দিচ্ছিল না কেউ। তখন তিনি জায়নামাজ বিছিয়ে নদী পার হয়ে এই গেট দিয়ে প্রথম সিলেটে ঢোকেন। সিলেটের অত্যাচারী রাজা গৌর গোবিন্দের শাসনামলে বাস করত বুরহানুদ্দিন নামে একটিমাত্র মুসলমান পরিবার। গরু জবাইয়ের অপরাধে গৌর গোবিন্দের নির্দেশে নিজ হাতে একমাত্র পুত্রকে জবাই করতে বাধ্য হন বুরহানুদ্দিন। এ কারণেই হযরত শাহজালাল গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করতে বাংলা 1303 সালে এই সুরমা নদী পার হয়ে সিলেটে আসেন। সুরমা নদীর নাম নিয়েও একটি কিংবদন্তি আছে, তা হল 12 শতকের রাজা ক্ষেত্রপাল বরাক নদী থেকে খাল কেটে এই নদী সৃষ্টি করেন এবং তার স্ত্রীর নামে এটির নাম রাখেন সুরমা। তবে কিংবদন্তির জন্য নয়, হযরত শাহজালালের সিলেট বিজয়ের সাথে সম্পর্কের কারণেই শেখ ঘাটে আপনাদের নিয়ে এসেছি। হযরত শাহজালালের প্রায় প্রতিটি স্মৃতি সিলেটে সংরক্ষিত রয়েছে। তার ভেতর বেশিরভাগই আমাদের ঘুরে দেখা হয় না, এমনই একটি স্থানে এখন আপনাদের নিয়ে যাচ্ছি। আপনাদেরকে এখন নিয়ে আসছি হযরত শাহজালাল রহমতুল্লাহ সিলেটে এসে প্রথম যেখানে আস্তানা গাড়েন। আসেন দেখেন। যারা সিলেটে এসে শেখ ঘাট দেখতে আসবেন তারা এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করলেই দেখতে পাবেন হযরত শাহজালালের এই আসনটি। সিলেটের চায়ের পাশাপাশি বাঁশ এবং বেতের আসবাবপত্রের খ্যাতি সারা বাংলাদেশ জোড়া। সিলেটের শীতল পাটির কদরও চলে আসছে যুগ যুগ ধরে, আর তাই আপনাদের নিয়ে এসেছি এমন একটা জায়গায় যেখানে তৈরি হচ্ছে বেতের নানা রকম ফার্নিচার। বন্ধুরা, আমরা সিলেটের বেত বাঁশের ফ্যাক্টরিতে আসছি। সিলেটের বেত খুব বেশ আমাদের দেশে নামকরা বেত, তার এই কারখানা আপনাদেরকে এখন দেখাবো। আচ্ছা, একসময় সিলেটের খাসিয়া, মণিপুরী, টিপরা, হাজং সহ উপজাতি জনগোষ্ঠীর অন্যতম প্রধান আয়ের উৎস ছিল এই বাঁশ ও বেত শিল্প। তাদের বানানো আসবাবপত্র যেত পৃথিবীর অনেক দেশে। 1883 সালে সিলেট শহরের বন্দরপাড়ার কারিগরদের বানানো বেতের তৈরি একটি ঘর ইংল্যান্ডে ব্যাপক প্রশংসিত হয়েছিল। যদিও বর্তমানে সিলেটের বেত শিল্প আর আগের মতো নেই। সিলেট ও এর আশেপাশের জেলাগুলোতে বেতের চাষ হলেও তা প্রয়োজনীয় তুলনায় অনেক কম। চাহিদা মেটাতে বার্মা ও ইন্ডিয়া থেকে বর্তমানে বেত আমদানি করতে হয়। তবুও এখনও সিলেটের কলাপাড়া, ঘাইপাড়া, ঘাসিটোলা ও শেখহাট এলাকার অনেক মানুষ যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী এই বেত শিল্পকে ধরে রেখেছে। টু দ্য উইমেন নামে মহাত্মা গান্ধীর একটি বই আছে। এই বইয়ের একটি জায়গায় তিনি লিখেছেন, নিজের সম্মান ও সম্ভ্রম রক্ষার জন্য পুরুষের উপর নির্ভর না করার শিক্ষা নারীকে নিতে হবে। মহাত্মা গান্ধীর এই উক্তিটি খুবই যথার্থ। যুগে যুগে বহু নারী তাদের সাহস, ধৈর্য, বিচক্ষণতা, মেধা ও মননশীলতার যে স্বাক্ষর রেখেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তেমনই একজন মানুষকে আমরা খুঁজে পেয়েছি সিলেটে। তার খোঁজেই আমরা এসেছি সিলেট শহরের জামতলার এই কোটিচাঁদ ভবনে।
সিলেটের খুব নামকরা একজনের কাছে আমরা আসছি, সুহাসিনী দাস। ওনার অনেক নাম আমরা আগেই শুনেছি, আজকে বসে আছি তার সামনে, আমরা তার সঙ্গে কিছু কথা বলবো। আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনি এত বিখ্যাত কেন? আমি গ্রামের একটা মেয়ে, আমি বিখ্যাত করে আমি কি বলবো? আমি বিখ্যাত আমি এই করে জানি, আমি একজন গান্ধীজির অনুসারী। আমি গান্ধীজির অনুসারী, আমি সারা জীবন মানুষের সেবা করছি, এটার জন্য আমি বিখ্যাত কিনা এটাই জানি, আর তো আমার কোনো ইয়ে নেই। আমি গ্রামে অনেক গ্রাম সেবার কাজ করছি, গরিব দুঃখী সেবা করছি, অনেক অনাথ ছেলে পালছি, ওরা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, আপনি যে এত মানুষের উপকার করছেন, আপনি টাকা পেতেন কোথায়? উপকার করতে কোনো টাকা লাগে না। ভেরি নাইস। কেন টাকা লাগবে কেন? আমি গ্রামে গেলাম, গ্রামের গরিব দুঃখী লোক আছে, ওদের ছেলে আনি পড়াশোনা করাইলাম, মানুষ করলাম। গরিবের ছেলে আনি রাখলাম, যে আশ্রমে ছিলাম, নিজের ধান ক্ষেত আছে, সবজি বাগান আছে, ফল বাগান আছে, কিছু কিনতে হয় না, মানুষের কাছে হাত হাতে এক পয়সা নেই। ধান উৎপন্ন করছি, সময় ধান উৎপন্ন হয়েছে, এটা দিয়ে অনেক ছেলেমেলে পালছি। এই ধান বিক্রি করিয়া 60 টাকা 70 টাকার ওষুধ কিনতাম, নিজেই ওষুধ দিতাম। গ্রামে হিন্দু মুসলমান বাড়িতে সুতা কাটা শিখাইতাম, সেলাইয়ের কাজ শিখাইতাম, এইসব কাজ করছি। শিখাইতে আমার তো লক্ষ টাকা লাগে নাই তো। আপনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করছেন, হ্যাঁ। সেই সময়ের কিছু কথা আমাদেরকে বলেন। আচ্ছা, সেই সময় আমি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিচ্ছি 39 ইংরেজিতে। কত সালে? 39। 39। তারপরে 40 41 এইসব কাজ করছি। 42-এ গভর্নমেন্টে নিয়ে জেলে ঢুকাইছে আপনাকে? আমাকে। আমি আচ্ছা। এই সিলেট জেলে 9 মাস বাস করছি। আচ্ছা আচ্ছা। 9 মাস জেল থেকে বাস করার বারোইয়া পরে আবার যখন জেল ঢুকাইল নিয়ে, তখন কোর্টে এটা বিচার হইল। হ্যাঁ। আমাকে বলছে যে আপনি তো এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছেন, এটা আপনি বলেন আর এটা করবেন না, তাইলে আপনাকে জেলে নেওয়া হবে না। আমি কই করবো না কেন? আমি ব্রিটিশে তাড়াইতে চাই আমার দেশ থাকি, আমার দেশের মানুষে শাসন করবে, ব্রিটিশ থাকবে এখানে এই দেশে। তখন কইলো তাইলে আপনার 9 মাসের জেল হইল। আমি কই 9 মাস না 9 বছর হোক, আমি এটা ভয় করি না। সুহাসিনী দাস 1915 সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম প্যারীমোহন রায় এবং মায়ের নাম শোভা রায়। মাত্র 16 বছর বয়সে সিলেট শহরের জামতলার কোটিচাঁদের পুত্র কুমুন্দচন্দ্র দাসের সাথে তার বিয়ে হয়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 4 বছরের মাথায় তিনি বিধবা হন। হয়তো এই কারণেই তার জীবনটা পাল্টে যায়, আর তিনি হয়ে ওঠেন বিদ্রোহী এক মানবদারদী। 93 বছর বয়সী এই মানুষটি যে কতখানি স্মার্ট ও আত্মবিশ্বাসী তা তাকে না দেখলে বুঝতেই পারতাম না। দীর্ঘ 6 দশকের বেশি সময় ধরে অসহায় গরিব মানুষের ভাগ্য উন্নয়নে এই মহিষী নারী সুহাসিনী দাস কাজ করে চলেছেন। দেশের পথে। বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন আমাদের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বৃহত্তর সিলেটের অন্যতম কৃতি সন্তান জেনারেল আতাউল গনি ওসমানী। সিলেট শহরের কোর্ট পয়েন্ট এলাকার এই বাড়িতেই তিনি থাকতেন। তার মৃত্যুর পর এখানেই গড়ে তোলা হয়েছে ওসমানী জাদুঘর। 1987 সালের 4 মার্চ ওসমানী জাদুঘর প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জাতীয় জাদুঘরের শাখা হিসেবে এটি পরিচালিত হচ্ছে। চলুন আপনাদের নিয়ে ভেতরে ঢোকা যাক। প্রথম ঘরটাতে ঢুকলেই চোখে পড়বে তার শোবার ঘর। এরপর একে একে দেখতে পাবেন জেনারেল ওসমানীর অনেক স্মৃতি, যার মধ্যে তার ব্যবহৃত খাট, আলনায় সাজিয়ে রাখা কাপড় চোপড়, চেয়ার টেবিল, ব্রিফকেস, আলমারি, শোকেস, বইপত্র, বেশ কিছু ছবি সহ বিভিন্ন স্বীকৃতির সার্টিফিকেট, গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র।
ওসমানী জাদুঘরে রয়েছে 3টি গ্যালারি। প্রতিটি গ্যালারিতে এভাবে সাজিয়ে রাখা হয়েছে জেনারেল ওসমানীর ব্যক্তিগত এবং মুক্তিযুদ্ধে ব্যবহৃত অনেক কিছু। আর এই যে বাংলাদেশের বিশাল ম্যাপটি দেখছেন, এটি সেই ম্যাপ যার সাহায্যে জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। স্বাধীন বাংলাদেশের অহংকার এই সফল মানুষটির জীবন ও কর্মকাণ্ডের নানা স্মৃতির নিদর্শনসমূহ এই ওসমানী জাদুঘরে সুন্দরভাবে সংরক্ষিত আছে। 1971-এর মুক্তিযুদ্ধ যারা দেখেনি তারা সিলেটের এই ওসমানী জাদুঘরে এসে মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য জানতে পারবেন। ওসমানী জাদুঘর দেখা শেষ, আসুন ঝটপট মিউজিয়াম অফ রাজাস মানে রাজাদের জাদুঘরে ঢুকে দেখি কি আছে আপনাদের দেখার। দেওয়ান হাসন রাজার উত্তরসূরিরা 1977 সালে এই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নিলেও 2006 সালে এটি পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করে। আপনারা মিউজিয়াম দেখুন আর আমরা হাসন রাজার গল্প বলি। দেওয়ান হাসন রাজা 1854 সালে লক্ষণশ্রীতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন রামপাশার সেই সময়ের জমিদার দেওয়ান আলী রেজা চৌধুরী। উত্তরাধিকার সূত্রেই হাসন রাজা জমিদারিত্ব পান, আর এই জমিদারি তাকে করে তোলে উচ্ছৃঙ্খল। প্রথম জীবনে তিনি বেপরোয়া জীবনযাপন করলেও একসময় তার চিন্তা চেতনার আমূল পরিবর্তন ঘটে। তিনি হয়ে ওঠেন প্রজাদরদী, মানবতাবাদী এবং সঙ্গীত সাধক। বাংলাদেশের লোকসঙ্গীতের ইতিহাসে হাসন রাজার গান বিশাল স্থান দখল করে আছে। 1922 সালে এই মরমী কবি ইন্তেকাল করেন। এই মিউজিয়ামে হাসন রাজা ও তার পরিবারের ব্যবহৃত দুর্লভ জিনিসপত্র সর্বসাধারণের দেখার জন্য রাখা রয়েছে। সম্পূর্ণ ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি দেওয়ান তালেবুর রাজা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তো দেখুন জমিদার ও মরমী কবি হাসন রাজার স্মৃতি বিজড়িত মিউজিয়াম অফ রাজাস। এই মিউজিয়ামের সামনের চত্বরে গড়ে উঠেছে সিলেটের প্রথম আর্ট গ্যালারি। মিউজিয়াম অফ রাজাসে আসতে হলে আপনাকে আসতে হবে সিলেট শহরের জল্লার পাড় সড়কের রাজাকুঞ্জে। ছোটবেলায় বইয়ে পড়েছি সিলেটে খাসিয়া ও মণিপুরী উপজাতি বাস করে। তারা কোথায়? চলুন মণিপুরীদের সাথে দেখা করে আসি। উত্তর পূর্ব ভারতের একটি রাজ্যের নাম মণিপুরী রাজ্য। আর এই মণিপুরী রাজ্যের মানুষদের কি বলা হয় মণিপুরী। প্রায় 200 বছর আগে সেখান থেকে অনেকে জীবন জীবিকার তাগিদে বাংলাদেশে চলে আসে। আপনারা যেটা দেখছেন এটা তো জানেনই মণিপুরী তাঁত শিল্প, কিন্তু শহর কেন্দ্রিক এই তাঁত শিল্পটা এখন হারিয়ে যাচ্ছে। এখন চলে গেছে এটা গ্রামের দিকে থেকে সাপ্লাই আসে, যা কাজ হয়, কিন্তু শহরের এই কাজটা এখন আর সেভাবে দেখা যাচ্ছে না। আমরা অনেক খুঁজে একটা তাঁত পেয়েছি যেখানে কাজ চলতেছে। দেশের পথে কিনতে হলে আপনাকে আসতে হবে সিলেটের মণিপুরী রাজবাড়ি, লামা বাজার, লালদিঘির পাড়, সাগরদিঘির পাড়, সুবিদ বাজার, আম্বরখানা, গোয়াইপাড়ার মণিপুরী দোকানগুলোতে। শুটিংয়ের রুচে দেশের পথে এখন দেখবেন রান্না শেখার অনুষ্ঠান। তবে যেন তেন রান্না না, সিলেটের ঐতিহ্যবাহী সাতকড়া দিয়ে মাংস রান্না শেখাবো আপনাদের। রেডি হইলেন? আর এই রান্না শেখায় আমাদেরকে সাহায্য করবে মেহেদি। এটা হচ্ছে সাতকড়া,
সিলেটের খুব ঐতিহ্যবাহী একটা ফল, খাবারের সঙ্গে এরা মেশানো হয়। এইটা একটা লেবু। এই সাতকরা দিয়েও আমাদেরকে মাংস রান্না করে দেখাবে। তো দেখা যাক কেমন ওরা মাংস রান্না করে। এটা হচ্ছে রসুন, হ্যাঁ আদা বাটা, হ্যাঁ জিরা বাটা, হ্যাঁ, পেঁয়াজ, পেঁয়াজ, হলদে, হলদে, দালচিনি, এলাচি, হুম, পাঁচফোড়ন, হুম, তেজপাতা, হুম, তেল, লবণ। হ্যাঁ। তেজপাতাটা সবুজ কেন? এটা কাঁচা, এটা শুকনো। আচ্ছা আচ্ছা। 2 প্লেট। আর আছে হচ্ছে সাতকরা। হ্যাঁ হ্যাঁ, আর আদবা কি দিয়ে এটা? মাংস দিয়ে, গরু মাংস। হ্যাঁ, তাহলে শুরু করা যাক। প্রথমে সাতকড়া এইভাবে পিস পিস করে কেটে নিন। এরপর গরম সসপ্যানে পরিমাণ মতো তেল ঢালুন। তেল গরম হলে একে একে মশলা কষানো পর্যন্ত নাড়তে থাকুন। আর নাড়তে নাড়তে লিখে নিন আমাদেরকে যোগাযোগের ঠিকানা, দেশের পথে, বাংলা ভিশন, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ইমেল করুন দেশের পথে @banglavision.tv। SMS করুন 01911624736 এই নম্বর। আমি আবার বলছি 01911624736 এই নম্বর। হ্যাঁ, তাহলে আবার রান্না শুরু করা যাক। মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে সাতকড়ার টুকরোগুলো ঢেলে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে হালকা সেদ্ধ করা গরুর মাংসের টুকরোগুলো ঢেলে দিন। আর হ্যাঁ, জানেন তো, গরুর মাংসটাকে ফ্যাট মুক্ত করার জন্য হালকা সেদ্ধ করে নিতে হয়। এরপরে ভালোভাবে নেড়ে 20 মিনিটের জন্য ঢেকে রাখুন। এই তো তৈরি হয়ে গেছে সাতকড়া দিয়ে গরুর মাংস। বন্ধুরা মাফ করবেন, বরাবরের মতোই আমি এখন মাংস খাবো মুখ দিয়ে, আর আপনারা খাবেন চোখ দিয়ে। বর্তমানে বাংলাদেশের প্রায় সব জায়গায় সাতকড়ার আচার পাওয়া যায়। এই আচার থেকে সাতকড়ার স্বাদ এবং গন্ধ পরখ করে নিতে পারেন। দেশের পথে প্রচারিত হবার পর থেকে পর্যন্ত আমাদের বন্ধুর সংখ্যা হয়েছে অগণিত, আর এই বন্ধুদের কাছ থেকে আমরা পেয়েছি অনেক ধরনের অফার। বেশিরভাগ বন্ধুরাই আমাদের সঙ্গে ঘুরতে এবং কাজ করতে চান। বন্ধুরা, এই বিষয়ে আমরা সামনে অবশ্যই চিন্তা ভাবনা করব। আমরা ঢাকা দক্ষিণ যাব। ওই ঠিক আছে রাস্তা না এইদিকে গিয়ে তো সামনে গিয়ে তো একটা গেছে আপনার ওই বামে যাইবেন না ডাইনে ডাইনে, ডাইনে right, right. সোজা ডাইনে আমরা আপনাদের নিয়ে চলেছি হিন্দু ধর্মের অন্যতম অবতার মহাপ্রভু শ্রী চৈতন্যের বাড়িতে। সিলেট শহরতলির গোপালগঞ্জের মিশ্রপাড়ার ঢাকা দক্ষিণ নামক এই স্থানটি শ্রী চৈতন্যের দাদা বাড়ি। আপনারা এখন যেটি দেখছেন এটি প্রধান মন্দির ভবন। 1740 সালে শ্রী চৈতন্যের একজন ভক্ত এই তীর্থকেন্দ্রের বিশাল চত্বর, সীমানা প্রাচীর সহ এই আখড়া কেন্দ্রটি নির্মাণ করেন। বর্তমানে এটি দারুণভাবে সংস্কার করা হয়েছে। এখানে 4টি ঠাকুর ঘর আছে। ঢুকতে প্রথম ঠাকুর ঘরে আছেন উপেন্দ্র মিশ্র ও শোভা দেবী, মানে শ্রী চৈতন্যের দাদা দাদির মূর্তি। তার পরেরটিতে মা বাবা, জগন্নাথ মিশ্র ও সুচি দেবীর মূর্তি, এবং তৃতীয়টিতে আছেন স্বয়ং শ্রী চৈতন্য ও কৃষ্ণ বিগ্রহ। আপনারা জানেন তো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনীষীদের যে 100 জনের লিস্ট আছে, তার মধ্যে 26 নম্বরে আছেন শ্রী চৈতন্য। এই বিগ্রহ নিয়ে একটি কাহিনী আছে। জানা যায় প্রভুর জন্মের আগে তার দাদি স্বপ্নে দেখেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার ঘরে আসছেন। সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য প্রথম যখন তার দাদা বাড়ি আসেন, তখন তার দাদি ছিল প্রায় অন্ধ। শ্রী চৈতন্যের হাতের ছোঁয়ায় দৃষ্টি ফিরে পেয়ে দাদি তখন তাকে সেই স্বপ্নের কথা বলেন। তখন তিনি তার দাদির স্বপ্ন পূরণের জন্য ঠাকুর ঘরে ঢুকে ধ্যানে বসেন। অনেক সময় পার হয়ে যাওয়ায় সবাই ঘর খুলে দেখেন সেখানে চৈতন্য ঠাকুর নেই, আছে কৃষ্ণ এবং ঠাকুরের বিগ্রহ। তবে বর্তমানে সেই বিগ্রহ দুটি রয়েছে আসামের শিলচরে। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন ঠাকুর বাড়ি বা আখড়া বাড়ি। এখন আপনাদের নিয়ে যাচ্ছি শ্রী চৈতন্য ঠাকুরের দাদা বাড়িতে। চৈতন্য ঠাকুরের জন্ম হয় নদিয়ার মায়াপুরে তার মাসির বাড়িতে। তার বাল্যর নাম ছিল নিমাই। তিনি সনাতন সংস্কৃতিতে উচ্চ শিক্ষা লাভ করে জগন্নাথপুরীতে 18 বছর সাধনার পর সিদ্ধি লাভ করেন। তিনি হিন্দু বৈষ্ণব ধর্মের প্রবর্তক ও সনাতন মতে কলিযুগের ভগবান। শ্রীচৈতন্য এই পৃথিবীতে ছিলেন মাত্র 48 বছর। হিন্দু ধর্ম মতে দেবতার মৃত্যু নেই।
এই মতে তার বয়স এখন 521 বছর। তার মানে এই বাড়িটির বয়স কত তা আপনার নিজেরাই হিসাব করুন। পুরাতন বাড়িতে থাকে সাপ, আর সেই সাপের খোলস যখন তারা পাল্টায় তখন এইভাবে পাল্টায়। এই ঘরে মনে হচ্ছে সাপ আছে, আসেন দেখি। শ্রী চৈতন্যের দাদা বাড়িটি উঁচু একটা টিলার উপরে। বহু প্রাচীন ঐতিহাসিক এই বাড়িটি এখনো শক্ত সামর্থ্যভাবে দাঁড়িয়ে আছে। তবে ভালোভাবে সংস্কার করা হলে হয়তো টিকে থাকবে আরও অনেক বছর। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র এই ঢাকা দক্ষিণ মন্দির ও শ্রী চৈতন্যের এই দাদা বাড়ি। প্রতি বছর চৈত্র মাসে এখানে মেলা বসে। শ্রী চৈতন্যের স্মৃতি বিজড়িত এই তীর্থে আসতে হলে আপনাকে আসতে হবে সিলেট জকিগঞ্জ সড়ক ধরে আরও 8 কিলোমিটার দূরে গোপালগঞ্জের ঢাকা দক্ষিণ নামক স্থানে। কিতাবাই সব কিলা নাই শোন বাড়ির হাগল বালানি, সিলেট তাকে দেখতে আইলাম খবর বার্তা পাইছনি, সিলেট তাকে দেখতে আইলাম খবর বার্তা পাইছনি। লন্ডন বইয়া টাকা কামাও সিলেটের খবর রাখছনি, লন্ডন বইয়া টাকা কামাও সিলেটের খবর রাখছনি। গান গায়া গলা ভাঙ্গিলাম বকশিস কিছু দিবাইনি। তো দেশের পথের বন্ধুরা, আজ এ পর্যন্তই। সিলেটের এই আঞ্চলিক গানটি শুনতে শুনতে আমাদেরকে বিদায় দিন। আগামী পর্ব থাকবে সিলেট, দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আসো বেড়া বাঁশের মুড়া চুঙ্গাপুরা খাইছনি, আসো বেড়া বাঁশের মুড়া চুঙ্গাপুরা খাইছনি। বউ ফাগলে খাওয়াইয়া বউরে পাগল তুমি খরছনি, সিলেট তাকে দেখতে আইলাম খবর বার্তা পাইছনি, সিলেট তাকে দেখতে আইলাম খবর বার্তা পাইছনি। মুড়ি হাসো দেখি ফান গুয়া আনছনি, মুড়ি হাসো দেখি ফান গুয়া আনছনি। হাত করার তরকারি মোজা খাইবাই মনে রাখছনি, সিলেট তাকে দেখতে আইলাম খবর বার্তা পাইছনি, সিলেট তাকে দেখতে আইলাম খবর বার্তা পাইছনি। সিলেটিরা দয়ার মানুষ বিদেশ যাওয়ার জন্য বেহুশ, সিলেটিরা দয়ার মানুষ বিদেশ যাওয়ার জন্য বেহুশ। 10 লক্ষ বিদেশ আইসন ওয়াহিদ ভাইয়ের বয়ানি, সিলেট তাকে দেখতে আইলাম খবর বার্তা পাইছনি, সিলেট তাকে দেখতে আইলাম খবর বার্তা পাইছনি। দেশের পথে